প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, প্রিভিয়াস ভিডিও লেকচারগুলোতে আমরা অ্যাস ব্লক, পি ব্লক এবং এফ ব্লক মৌলগুলোর যে রাসায়নিক ধর্ম রয়েছে সেগুলো আলোচনা করেছিলাম। তারপর বলেছিলাম যে ডি ব্লক মৌলসমূহের যে রাসায়নিক ধর্মাবলী রয়েছে তাকে আমরা ওই ভিডিওগুলোতে একটু ব্রিফলি আলোচনা করেছিলাম। কারণ ছিল আমরা পরবর্তীতে ডি ব্লক মৌলসমূহ নিয়ে আলোচনা করব। সো আজকের এই ভিডিও লেকচারটি আসলে আমরা ডি ব্লক মৌলসমূহ যেগুলো রয়েছে তাদের নিয়ে ডিটেইলস আলোচনা করব। তো ডি ব্লক মৌলসমূহের যে সকল রাসায়নিক ধর্মাবলী আমাদের এইচএসসি সিলেবাস আলোচনা করা হয় সেগুলো ডি ব্লক মৌলের কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদেরকে অবস্থান্তর মৌল বলা যেতে পারে। এই যে অধিকাংশ ডি ব্লক মৌল কেন অবস্থান্তর মৌল বা অবস্থান্তর মৌল কিভাবে আমরা ডিটেক্ট করব সেগুলো নিয়ে আমরা শুরুতে কথাবার্তা বলে নিব। দেন এই যে ডি ব্লক মৌল রয়েছে তারা বর্ণযুক্ত জটিল আয়ন বা জটিল যৌগ তৈরি করতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেন অবস্থান্তর মৌলগুলো প্রভাবক হিসেবে খুব ভালো কাজ করতে পারে, সেটার যে ব্যাখ্যা সেগুলো আমরা দেখব। দেন অবস্থান্তর মৌলগুলোকে তাদের চৌম্বকীয় ধর্মের উপর ভিত্তি করে ৩টি ক্যাটাগরিতে ভাগ করা যায়। কিরকম? প্যারাম্যাগনেটিক পদার্থ, ফেরোম্যাগনেটিক পদার্থ, ডায়াম্যাগনেটিক পদার্থ। তো অবস্থান্তর মৌলর যে ব্যাপার-স্যাপার রয়েছে তা আমরা বেসিক্যালি এই ৪টা কনসেপ্টে আলোচনা করব, কারণ এগুলো আমাদের এইচএসসি লেভেলে আছে। অন্যদিকে ডি ব্লক মৌলের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন তারা পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় এবং তাদের উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক থাকে। এগুলোর যে ব্যাখ্যা তাও আমরা এই ক্লাস লেকচারটিতে দেখব। খুব সম্ভবত আমরা অবস্থান্তর মৌলগুলো যে বর্ণযুক্ত জটিল যৌগ তৈরি করে ওগুলোর ব্যাখ্যা খুব সম্ভবত আমরা পরের ভিডিও লেকচারে দেখব। বাট তাছাড়া বাকি যে কনসেপ্টগুলো রয়েছে সবই আমরা এই ভিডিও লেকচারে কভার করার চেষ্টা করব। সো প্রথমে আমরা শুরু করব যে ডি ব্লক মৌলসমূহকে কেন অবস্থান্তর মৌল বলা হয় বা অবস্থান্তর মৌলের যে ব্যাপার-স্যাপার রয়েছে তা আমরা প্রথমে এই ক্লাস লেকচারে শুরু করব। তো চলো অবস্থান্তর মৌল দিয়ে শুরু করা যাক। আসলে অবস্থান্তর মৌল বলতে আমরা কি বুঝি? নবম-দশম শ্রেণীতে আমরা একটু ব্রিফলি জেনে আসলেও এবার চলো একটু ডিটেইলসে জানি। অবস্থান্তর মৌল ওই সকল ডি ব্লক মৌল যাদের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে এবং কখনোই শূন্য বা পরিপূর্ণ থাকে না, সেসব মৌলকে বলা হয় অবস্থান্তর মৌল। এই সংজ্ঞাটি একটু ডিফিকাল্ট মনে হলো, চলো ব্যাপারটা একটু ছোট করে বুঝি। ধরো তুমি একটা ডি ব্লক মৌল চুজ করেছো এবং সেটি অবস্থান্তর মৌল কিনা সেটা চেক করার চেষ্টা করছো। তো সেটার জন্য যেটা করতে হবে সেটা তার সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস লিখার পর যদি দেখো ডি অরবিটালে ১ থেকে ৯ এর মধ্যে ইলেকট্রন কাঠামো রয়েছে তখন তুমি তাকে বলতে পারবে অবস্থান্তর মৌল। অন্যদিকে যদি তার সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে D0 অথবা D10 ইলেকট্রন বিন্যাস থাকে তখন তাকে অবস্থান্তর মৌল বলা যাবে না। তো ব্যাপারটি খুবই সিম্পল। তুমি একটা ডি ব্লক মৌলকে চিন্তা করতে চাচ্ছ সে অবস্থান্তর কিনা, তখন দেখবে তার যে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস রয়েছে সেখানে যদি D1 থেকে D9 ইলেকট্রন কাঠামো থাকে তখন আমরা তাকে বলবো অবস্থান্তর মৌল। বাট তার সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি D0 বা D10 ইলেকট্রন কাঠামো থাকে তখন আমরা তাকে আর অবস্থান্তর মৌল বলবো না, তাকে শুধুমাত্র ডি ব্লক মৌল বলবো। তো এখানে আসলে সুস্থিত আয়ন বলতে কি বুঝি এবং কোন ডি ব্লক মৌলের সুস্থিত আয়ন কোনটি সেটি আসলে কিভাবে বুঝবো, এটি আসলে চলো আমরা এই স্লাইডটিতে একটু পড়ে নেই। আমাদের বেসিক্যালি পর্যায় সারণীর চতুর্থ পর্যায় যেটি রয়েছে, অর্থাৎ এই যে মৌলগুলো রয়েছে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, এই মৌলগুলোরই অবস্থান্তর মৌল চেক করতে বলা হয় ইন্টারমিডিয়েটে। আমাদের পর্যায় ৫ এবং পর্যায় ৬ এর যে ডি ব্লক মৌলগুলো রয়েছে তাদের হিসাব নিকাশ প্রয়োজন হয় না, তাই আমরা শুধুমাত্র চতুর্থ পর্যায়ের যে ডি ব্লক মৌলগুলো রয়েছে তাদেরই হিসাব নিকাশ এখানে করব। সো দেখো স্ক্যান্ডিয়াম যেটি রয়েছে, স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন স্ক্যান্ডিয়াম 3+, ক্রোমিয়ামের ক্রোমিয়াম 3+, আয়রনের সুস্থিত আয়ন ২টি, একটি Fe2+, আর একটি Fe3+। অন্যদিকে কোবাল্টের সুস্থিত আয়ন একটা, যেটি কোবাল্ট 3+, নিকেলের নিকেল 2+, কপারের কপার প্লাসও হতে পারে, কপার 2+ও হতে পারে এবং জিঙ্কের জিঙ্ক 2+ হয়ে থাকে। তো এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে, হ্যাঁ বুঝতে পারলাম যে স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন স্ক্যান্ডিয়াম 3+, বাট সুস্থিত আয়ন ব্যাপারটা আসলে কি? দেখো অবস্থান্তর মৌল যেগুলো রয়েছে তাদের একটা বৈশিষ্ট্য রয়েছে। ওই বৈশিষ্ট্য তারা তাদের যে অক্সিডেশন স্টেট বা জারণ মান বা এখানে তার যে আয়নটা রয়েছে তারা বহু ধরনের আয়ন দেখাতে পারে। কিরকম? ধরো তুমি ম্যাঙ্গানিজ নিয়েছো। এই যে ম্যাঙ্গানিজ নিয়েছো, ম্যাঙ্গানিজের 2+ও পেতে পারো, ম্যাঙ্গানিজের 3+ও হতে পারে, ম্যাঙ্গানিজের +4 হতে পারে, ম্যাঙ্গানিজের +6ও হতে পারে, ইভেন ম্যাঙ্গানিজের +7ও হতে পারে। তো এইখানে একটা অবস্থান্তর মৌল তার যে জারণ মান বা এখানে যে আয়নটা রয়েছে সেটি অনেক ধরনের চার্জ ক্যারি করতে পারে। তো তাদের মধ্যে আসলে কিছু আয়ন থাকে সুস্থিত, মানে ওইটা সবচাইতে বেশি পাওয়া যায়, তাদেরকে আসলে মূলত বলা হয় সুস্থিত আয়ন। তো অবস্থান্তর মৌল কিনা চেক করার জন্য আমরা বেসিক্যালি সুস্থিত আয়ন দিয়েই হিসাব নিকাশটা করব, তাই এই স্লাইডে আগেই সুস্থিত আয়নের ব্যাপারটা ক্লিয়ার করে নিলাম।
তো এখন আমরা প্রস্তুত ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল হবে কিনা সেটা কিভাবে চেক করব। সো তার জন্য আমরা যেন কি পড়ে এসেছিলাম যে D0 বা D10 যদি কোনো একটা মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে থাকে তখন আমরা তাকে আর অবস্থান্তর মৌল বলতে পারবো না, তাকে শুধু ডি ব্লক মৌল বলবো। সো চলো প্রথমে স্ক্যান্ডিয়ামটাকে চেক করি যে স্ক্যান্ডিয়াম শুধুই ডি ব্লক নাকি অবস্থান্তর মৌল। স্ক্যান্ডিয়ামের এই যে ইলেকট্রন বিন্যাসটা এটা তো আমরা অনেকেই পড়ে এসেছি, তাই তো? তো স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন যেন কোনটি ছিল? স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন ছিল স্ক্যান্ডিয়াম 3+, ওই যে এখানে দেয়া আছে। তো স্ক্যান্ডিয়ামের এমনিতে ইলেকট্রন থাকে 21, বাট স্ক্যান্ডিয়াম 3+ যদি করি 21 থেকে 3 মাইনাস হবে, অর্থাৎ 3টা ইলেকট্রন বেরিয়ে যাবে, তখন থাকবে 18 বা 18 ইলেকট্রন। তো আমরা জানতাম ইলেকট্রন যখন বের হয় তখন সর্ববহিস্থ উপশক্তি স্তর থেকে বের হয়। আর সর্ববহিস্থ উপশক্তি স্তর কোনটা? যার প্রধান কোয়ান্টাম নাম্বার সবচাইতে বেশি। তো এখানে দেখো এখানে সবচাইতে কোয়ান্টাম নাম্বার প্রধান বেশি হচ্ছে 4s এর। অর্থাৎ 4s থেকে প্রথম একটা ইলেকট্রন বের হয়ে যাবে। ইলেকট্রন বের করার কথা 3টা, যেহেতু একটা বের করে ফেলেছো বাকি 2টা হচ্ছে ডি থেকে সরে যাবে, তাই তো? তো এখানে দেখো যে স্ক্যান্ডিয়াম যে মৌলটি রয়েছে তার যে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে D0 রয়েছে। তো আমরা তো আগেই পড়ে এসেছিলাম যে কোনো মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি হচ্ছে D0 বা D10 থাকে তখন আমরা তাদেরকে অবস্থান্তর মৌল বলতে পারবো না। তো এখানে যেহেতু স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন স্ক্যান্ডিয়াম 3+-এ ডিতে 0 ইলেকট্রন পড়ে গেছে, তার মানে সে হচ্ছে অবস্থান্তর মৌল না, সে শুধুই ডি ব্লক মৌল। এখন চলো আরেকটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া যাক। এখন ধরো তুমি চেক করবে আয়রন অবস্থান্তর মৌল কিনা। দেখো আয়রনের ইলেকট্রন বিন্যাস আমরা সবাই জানি, তাই তো? 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 অ্যান্ড 4s2, তাই তো? এবং আয়রনের যে সুস্থিত আয়ন সেটির জন্য কত? সেটি হচ্ছে Fe2+, রাইট? তো Fe2+ এর হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে, অর্থাৎ এখানে আমাদের 2টা ইলেকট্রন বের করতে হবে। দেখো বের করলে কোত্থেকে করবো? এই যে 4s থেকে করবো, সর্ববহিস্থ উপশক্তি স্তর থেকে ইলেকট্রন বের করবো। সো এখানে 2টা ছিল, 2টা ইলেকট্রন বের করে ফেললাম। তো বের করে ফেলার পর আমি দেখলাম যে আয়রনের যে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস সেখানে D6 রয়েছে, অর্থাৎ এখানে D0 নেই, D10 নেই। তাছাড়া দেখো আয়রনের কিন্তু আরেকটা সুস্থিত আয়ন রয়েছে, অর্থাৎ Fe3+। Fe3+ মানে কি? এখানে যে Fe2+ রয়েছে তার থেকে একটা ইলেকট্রন যদি আমরা কমিয়ে লিখি তাহলেই কিন্তু আমার Fe3+ হয়ে যাবে, তাই না? এখানে 3d6 ছিল Fe2+-এ, Fe3+ যেহেতু আরেকটা ইলেকট্রন বের করতে হবে, অর্থাৎ 3d6 না লিখে আমরা লিখবো 3d5, রাইট? তো এখানে দেখো আয়রনের যে সুস্থিত আয়ন 2টার একটাতেও কিন্তু D0 বা D10 কাঠামো নেই, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারবো আয়রন হচ্ছে আমাদের ডি ব্লক মৌল প্লাস আয়রন হচ্ছে আমাদের অবস্থান্তর মৌল। এখানে ছোট্ট একটি ভুল রয়েছে, এখানে আসলে 24 হবে না, এটা হবে হচ্ছে 23, একটু কারেক্ট করে নেবে। চলো আরেকটা এক্সাম্পল দেখি। ধরো তোমার কাছে কোবাল্ট দেয়া আছে, কোবাল্টের ইলেকট্রন কয়টা? 27। তো কোবাল্টের যে ইলেকট্রন বিন্যাস সেগুলো তো আমরা আগেই দেখে এসেছি, রাইট? তো ইলেকট্রন বিন্যাস এভাবে আমরা করতে পারবো, রাইট? তো এখানে দেখো কোবাল্টের যে সুস্থিত আয়ন সেটা কত? কোবাল্ট 3+। তো কোবাল্ট 3+ মানে কি? কোবাল্ট থেকে 3টা ইলেকট্রন বের করতে হবে, অর্থাৎ 24 করতে হবে 27 থেকে। তো এখানে ইলেকট্রন যখন বের করবো 4 এর সর্ববহিস্থ উপশক্তি স্তর, তো 2টা ইলেকট্রন বের করলাম, আরও তো একটা ইলেকট্রন বের করতে হবে। তো এখানে 7 থেকে, অর্থাৎ 3d7 থেকে আরেকটা ইলেকট্রন কমিয়ে লিখলে 3d6 হবে, রাইট? তো এখানে দেখো তার যে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ কোবাল্টের যে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস, সেখানে ডি অরবিটাল যেটি রয়েছে সেখানে কিন্তু D6 রয়েছে, অর্থাৎ D0 না, D10 না। তো আমরা বলতে পারি এখানে কোবাল্টের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে যেহেতু D0 বা D10 কাঠামোটি নেই, তার মানে হচ্ছে কোবাল্ট একটা অবস্থান্তর মৌল প্লাস ডি ব্লক মৌল। চলো আরেকটা ইলেকট্রন বিন্যাস করা যাক। এখানে ধরো নিকেল 28 যেটি আছে তার ইলেকট্রন বিন্যাসটা এরকম। তো নিকেল 28 কে আমরা চেক করতে চাচ্ছি সে কি অবস্থান্তর মৌল কিনা। তো তাকে আমরা কি করতে হবে? যে আমরা তো জানি নিকেলের যে সুস্থিত আয়ন সেটি হচ্ছে নিকেল 2+। তো নিকেল 2+ করতে গেলে 28 থেকে 2টা ইলেকট্রন বের করতে হবে, অর্থাৎ 26 হবে। আর কোত্থেকে বের করব? সর্ববহিস্থ উপশক্তি স্তর, অর্থাৎ 4s থেকে 2টা ইলেকট্রন বের করলে 4s 0 হয়ে যাবে। তো এখানেও দেখো 3d-তে, অর্থাৎ নিকেলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে 3d-তে 8টা ইলেকট্রন রয়েছে বা d-তে 8টা ইলেকট্রন রয়েছে। তার মানে এই শর্তটা সে মানেনি, অর্থাৎ D0 বা D10 হলে আমরা অবস্থান্তর মৌল না বলতাম, তাই তো? তো এখানে যেহেতু D0ও না, D10ও না, অর্থাৎ আমার নিকেল হবে অবস্থান্তর মৌল। এবার চলো কপারে মুভ করি। কপার যেটি রয়েছে তার ইলেকট্রন কয়টা? 29, তাই তো? কপারের ইলেকট্রন বিন্যাস এরকম দাঁড়ায়। সো কপারের সুস্থিত আয়ন কত? কপার প্লাস এবং কপার 2+। চলো একটার জন্যই দেখি, আমরা এখন শুধুমাত্র কপার 2+ এর জন্য দেখি। তো দেখো 29 থেকে 2টা ইলেকট্রন বের করে ফেলেছো, 27 হয়ে গেছে। আর 2টা ইলেকট্রন কোত্থেকে বের করবে? এই যে 4s থেকে প্রথমে বের করতে হবে। 4s থেকে বের করতে গিয়ে দেখলে 4s এ রয়েছে মাত্র একটা ইলেকট্রন, তো একটা এখান থেকে বের করলে দেন 3d থেকে আরেকটা বের করতে হবে, তাই তো? তাই 3d9 হয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছি কপারের যে সুস্থিত আয়ন সেই ইলেকট্রন বিন্যাসেও ডিতে 9টা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ 0 বা 10 না। তাই এটাও হবে আমাদের অবস্থান্তর মৌল প্লাস ডি ব্লক মৌল।
দেন লাস্টলি যদি আমরা জিঙ্ককে দেখি, দেখো জিঙ্ক 30, তার যে ইলেকট্রন বিন্যাস এরকম আমরা তো আগেই পড়ে এসেছি। এই জিঙ্ক 30 যেটি রয়েছে তার সুস্থিতায়ন কোনটা? জিঙ্ক 2+। তো এখান থেকে 30 থেকে 2টা ইলেকট্রন বের করলে 28 হবে, রাইট? তো এখানে দেখো ইলেকট্রন যখন বের করব সর্ববহিস্থ কক্ষপথ থেকে, আই মিন উপশক্তি স্তর থেকে। তো এখানে 4s2 রয়েছে, 2টা ইলেকট্রন বের করে ফেললে 4s0 হয়ে যাবে। তো এইখানে দেখো এখানে কিন্তু এই যে জিঙ্ক যেটি রয়েছে, জিঙ্কের যে সুস্থিত আয়ন, সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে D10 রয়েছে। আর D10 থাকলে আমরা কি বলতাম? সে হচ্ছে অবস্থান্তর মৌল না। অর্থাৎ এই ক্ষেত্রে জিঙ্কের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে যেহেতু ডিতে 10টা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ পরিপূর্ণ অবস্থায় রয়েছে ডি অরবিটালটি, তাই আমরা বলবো জিঙ্ক শুধুমাত্র ডি ব্লক মৌল, বাট সে অবস্থান্তর না। আশা করি কখন ডি ব্লক মৌলকে অবস্থান্তরমূলক বলা যাবে, কখন বলা যাবে না তা তোমরা ধরতে পেরেছ। এবার চলো একটু পর্যায় সারণীতে দেখে নেই যে কোনগুলো অবস্থান্তরমূলক, কোনগুলো অবস্থান্তরমূলক না। আমাদের বেসিক্যালি পর্যায় 4 যেটি রয়েছে, পর্যায় 4, এই যে পর্যায় 4 এর যে ডি ব্লক মৌলসমূহ ছিল, এই ডি ব্লক মৌলসমূহের মধ্যেই হচ্ছে আমাদের জানতে চাওয়া হয় কোনটা অবস্থান্তর মৌল। তো আমরা হিসাব নিকাশ করে একটু আগেই তো দেখলাম ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক হচ্ছে আমার অবস্থান্তর মৌল না, তারা শুধু ডি ব্লক মৌল। বা টাইটেনিয়াম থেকে কপার পর্যন্ত বাকি যে পরমাণুগুলো রয়েছে, অর্থাৎ মৌলগুলো রয়েছে, তারা কিন্তু অবস্থান্তর মৌল। তাই আমরা বলতে পারি আসলে ডি ব্লক মৌলের মাঝখানে অবস্থান্তর মৌল থাকতেও পারে, আবার নাও থাকতে পারে স্ক্যান্ডিয়াম জিঙ্কের মতো। অর্থাৎ আমরা বলতে পারছি যে সব অবস্থান্তর মৌলই আমাদের ডি ব্লক মৌল, বাট সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। তো এরই সাথে হচ্ছে আমরা আমাদের যে প্রথম কনসেপ্টটি ছিল, যেটি হচ্ছে অধিকাংশ ডি ব্লক মৌলকে আমরা কখন অবস্থান্তর মৌল বলতে পারবো, কখন পারবো না, সেটা শেষ করলাম, রাইট? এখন আমরা মুভ করব সেটা হচ্ছে, আমরা তো জেনে এসেছিলাম ডি ব্লক মৌলসমূহ যেগুলো রয়েছে তাদের উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট ধাতু বলা হয়। কেন বলা হয় তাই একটু দেখবো। বেসিকলি কেন বলা হয় এটা দেখবো না, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে পর্যায় 4-এর যে অবস্থান্তর মৌলগুলো রয়েছে, দুঃখিত, অবস্থান্তর মৌল না, পর্যায় 4-এর যে ডি ব্লক মৌলসমূহ রয়েছে, ওই ডি ব্লক মৌলসমূহের যে পর্যায়ের সাথে, সাথে বাম থেকে ডানে গেলে তাদের যে গলনাঙ্কর যে মান রয়েছে, এই গলনাঙ্কের মান কিভাবে বাড়ে কমে সেটা আসলে দেখব। কারণ আমাদের এইচএসসি সিলেবাসে এইটা থেকেই কোয়েশ্চেন আসে, আর এতটুকু কনসেপ্টে আমাদের এইচএসসি সিলেবাসে আছে। তাই আমরা এখানে বেসিক্যালি প্রথমে শুরু করব হচ্ছে গলনাঙ্ক দিয়ে, অর্থাৎ পর্যায় 4 যেটি রয়েছে, দেখো পর্যায় 4-এর যে ডি ব্লক মৌলসমূহ রয়েছে তাদের যে পর্যায় ভিত্তিক গলনাঙ্কের মানের পরিবর্তন, সেটাই হচ্ছে আমরা এখানে পড়ব। তো চলো শুরু করি। এই যে পর্যায় 4 রয়েছে, পর্যায় 4-এর যে ডি ব্লক মৌলগুলো রয়েছে তাদের যে পর্যায় ভিত্তিক গলনাঙ্কের সম্পর্ক বা পর্যায় ভিত্তিক গলনাঙ্ক কিরকম চেঞ্জ হয়, তা যে পরীক্ষালব্ধ যে ডাটা রয়েছে সেটি আগে প্রথমে আমরা গ্রাফের মাধ্যমে দেখব। এখানে যে গ্রাফটি রয়েছে দেখতে পাচ্ছ, এখানে ওয়াই এক্সিসে আমরা গলনাঙ্ক নিয়েছি এবং এক্স এক্সিসে আমরা পারমাণবিক সংখ্যা নিয়েছি। অর্থাৎ এক্স এক্সিসের বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বাড়তে থাকবে, অন্যদিকে ওয়াই এক্সিস বরাবর উপরে উঠতে থাকলে গলনাঙ্কের মান সেন্টিগ্রেড এককে বাড়তে থাকবে। কীরকম দেখো, এখানে ওয়াই এক্সিসে দেখো তাপমাত্রা সেন্টিগ্রেড এককে উপরের দিকে বাড়ছে, অন্যদিকে পারমাণবিক সংখ্যা যদি এখানে টানতে চাই, দেখো বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বাড়ছে। দেখো স্ক্যান্ডিয়ামের জন্য 21, টাইটেনিয়ামের জন্য 22, ভ্যানাডিয়ামের জন্য 23, ক্রোমিয়ামের জন্য 24, ম্যাঙ্গানিজের জন্য 25, ফেরাম বা আয়রনের জন্য 26, কোবাল্টের জন্য 27, নিকেলের জন্য 28, কপারের জন্য 29, জিঙ্কের জন্য 30। সো পরীক্ষালব্ধ যে ডাটাটা পাওয়া যায় সেটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের যে গলনাঙ্ক হয় সেটা হচ্ছে 1500 ডিগ্রির একটু উপরে হয়ে থাকে, অন্যদিকে টাইটেনিয়ামেরটা আরেকটু বেশি, ভ্যানাডিয়াম যেটা রয়েছে তারটা আরেকটু বেশি, ক্রোমিয়ামেরটা একটু কমতে থাকে, দেন ম্যাঙ্গানিজেরটা আরেকটু কম হয়, দেন আয়রন যেটি রয়েছে তারটা একটু বেড়ে যায়, দেন কোবাল্টের যে গলনাঙ্ক রয়েছে সেটা হচ্ছে আয়রন থেকে একটু কম হয়, নিকেলের যে গলনাঙ্ক রয়েছে সেটি আবার হচ্ছে আরেকটু কম হয়, কপারের যে গলনাঙ্ক রয়েছে সেটা আরও কম হয়, জিঙ্কের গলনাঙ্কটা সবচাইতে কম হয়। তো দেখো এখানে কিন্তু পর্যায় ওয়াইজ কোনো চেঞ্জ আসলো না। ব্যাপারটা আসলে এরকম না যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ক্রমান্বয়ে গলনাঙ্ক বাড়বে, বা একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ক্রমান্বয়ে গলনাঙ্ক কমবে, এরকম কোনো ট্রেন্ড বা এরকম কোনো হিসাব নিকাশ কিন্তু এখানে আমরা দেখতে পারলাম না, তাই না? ব্যাপারটা আমাদের কাছে এখন অনেকটা র্যান্ডম মনে হচ্ছে, রাইট? বাট এটারও হচ্ছে একটু ভিত্তি রয়েছে। তো চলো এই যে ব্যাপারটা কেন হচ্ছে তা আমরা একটু দেখি, অ্যানালাইসিস করি। দেখো এইখানে দেখো প্রথমে স্ক্যান্ডিয়াম থেকে টাইটেনিয়ামের গলনাঙ্ক একটু বেশি, টাইটেনিয়াম থেকে ভ্যানাডিয়ামেরটা আরেকটু বেশি, তাই না? অর্থাৎ এই প্রথম 3টি মৌলের জন্য গলনাঙ্ক বাড়ছিল।
দেন হুট করে ক্রোমিয়ামে গিয়ে গলনাঙ্কটা একটু পড়ে গেছে বা কমে গেছে, তাই তো? আর ম্যাঙ্গানিজে আরও কমে গেছে, রাইট? অন্যদিকে ম্যাঙ্গানিজ অব্দি রিচ করার পর দেন গলনাঙ্কটা একটু স্লাইটলি বাড়লো। দেন আয়রন গিয়ে আবার কমা শুরু করলো এবং ক্রমান্বয়ে জিঙ্ক পর্যন্ত কমতে থাকলো। অর্থাৎ ৩ টা ট্রেন্ড আমরা পেলাম। কিরকম ৩ টা ট্রেন্ড? প্রথম ৩ টা মৌলের জন্য গলনাঙ্ক বাড়ছিল, দেন বাকি ২ টা মৌলের জন্য গলনাঙ্ক কমে গেল, দেন আরেকটু বাড়লো, দেন আবার কমে গেল, রাইট? তো এটার যে ব্যাখ্যাটা সেটাই হচ্ছে এখন আমরা খুঁজবো। আর এই গ্রাফ থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে বোর্ড কোয়েশ্চেন এসেছে। তো একটু মনোযোগ দিয়ে জিনিসটা লক্ষ্য করো। আসলে কোনো একটা জীবলক মৌলের গলনাঙ্ক বেশি হবে নাকি কম হবে তা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। কিরকম দেখো, গলনাঙ্ক বেশি তখন হবে যখন ওই যে মৌলটা রয়েছে তার মধ্যে বন্ধন শক্তিটা বেশি হবে। আর বন্ধন শক্তি তখনই বেশি হবে যখন 3D তে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে। অযুগ্ম ইলেকট্রন বলতে কি বোঝাচ্ছি? ধরো আমরা তো জানি একটা অরবিটাল অর্থাৎ একটা বক্স আমরা এভাবে টানি, তাই না? দেন হচ্ছে আমরা ওইখানে ২ টা ইলেকট্রন ফিল করাতে পারি, রাইট? ধরো ওইখানে কোনো কারণে ২ টা ইলেকট্রন না থেকে শুধু একটা ইলেকট্রন থাকলো। সো এরকম যদি শুধুমাত্র একটা ইলেকট্রন একটা অরবিটালে থাকে তখন কিন্তু আমরা তাদেরকে অযুগ্ম ইলেকট্রন বলি, রাইট? আর যদি এরকম হতো তখন আমরা তাদেরকে বলতাম যুগ্ম ইলেকট্রন অর্থাৎ ২ টা থাকলে। এগুলো কিন্তু আমরা হচ্ছে ২য় চ্যাপ্টারেই হচ্ছে পলির বর্জন নীতিতে পড়ে এসেছি। তো আশা করি অযুগ্ম ইলেকট্রনের ব্যাপারটা বুঝতে পেরেছ। তো এখন দেখো গলনাঙ্ক তখনই বেশি হবে যখন বন্ধন শক্তি বেশি হবে। আর বন্ধন শক্তি কখন বেশি হবে? যখন 3D তে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেশি হবে। সো এই ব্যাপারটা একটু মনে রাখবে। তবে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে ধরো অযুগ্ম ইলেকট্রন কখনো যদি ৫ টা হয়, ধরো 3D তে ৫ টাই অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তখন ওইটাকে বলা হয় প্রতিসম স্ট্রাকচার। ওই প্রতিসম স্ট্রাকচারের জন্য আবার হচ্ছে গলনাঙ্ক কমে যায়। অর্থাৎ তুমি যদি কখনো D তে ৫ টা আনপেয়ার্ড বা অযুগ্ম ইলেকট্রন দেখো তখন মনে রাখবে যে সেখানে গলনাঙ্কটা একটু কম হবে। কেন কম হবে? কারণ প্রতিসম স্ট্রাকচার। এটা কিন্তু তোমাদের হাজারী স্যারের বুকেই রয়েছে। অর্থাৎ সামারি যদি টানতে চাই ব্যাপারটা হচ্ছে এমন, গলনাঙ্ক তখনই বাড়বে যখন বন্ধন শক্তি বেশি থাকবে। বন্ধন শক্তি কেন বাড়বে? কারণ 3D তে অযুগ্ম ইলেকট্রন থাকলে। হ্যাঁ, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যত বাড়বে গলনাঙ্ক তত বাড়বে। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে এক্সেপশন, যেটা হচ্ছে যদি কখনো এটিতে ৫ টা অযুগ্ম ইলেকট্রন থাকে তখন প্রতিসম স্ট্রাকচারের জন্য তার গলনাঙ্কটা কম হবে। তো এবার চলো আমাদের যে প্রিভিয়াস গ্রাফটি ছিল সেটি হচ্ছে একটু এনালাইসিস করি। এই যে গ্রাফটি সেটি কিন্তু আমরা প্রিভিয়াস স্লাইডেই দেখে এসেছি। আর এখানে দেখো এই যে পিকচারটি, এই পিকচারটিতে মূলত তোমাদের স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যতগুলো জীবলক মৌল রয়েছে সবগুলোর হচ্ছে ইলেকট্রন বিন্যাস পলির বর্জন নীতি ইউজ করে এখানে আঁকা হয়েছে। এখানে সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস দেখানো নেই কারণ এখানে স্লাইডের জায়গা হচ্ছিল না। তাই হচ্ছে এই পিকচারটা মূলত শুধুমাত্র ডি অরবিটালে যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলোই দেখানো। দেখো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ডিতে একটা ইলেকট্রন থাকায় সেখানে একটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। টাইটেনিয়ামে ২ টা রয়েছে। ভ্যানাডিয়ামে অযুগ্ম ইলেকট্রন ৩ টা রয়েছে। অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে টাইটেনিয়ামে অযুগ্ম ইলেকট্রন বেশি, তার থেকে ভ্যানাডিয়ামে অযুগ্ম ইলেকট্রন আরও বেশি। সো যেহেতু এখানে স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়ামে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বেশি, তার মানে ভ্যানাডিয়ামের যে গলনাঙ্ক একটা বেশি হবে দেন টাইটেনিয়াম, দেন স্ক্যান্ডিয়াম। এটাই কিন্তু এখানে হচ্ছিল। দেখো এখানে সবচাইতে বেশি ভ্যানাডিয়ামের, দেন টাইটেনিয়ামের, দেন স্ক্যান্ডিয়ামের। দেন আমরা যে ফ্যাক্টটি বলেছিলাম সেটি হচ্ছে ডিতে যদি ৫ টা অযুগ্ম ইলেকট্রন থাকে তার গলনাঙ্কটা কমতে থাকবে, রাইট? এখানে দেখো ক্রোমিয়াম যেটি রয়েছে এখানেও হচ্ছে প্রতিসম স্ট্রাকচার অর্থাৎ ৫ টা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। ম্যাঙ্গানিজ যেটি রয়েছে এখানেও ৫ টা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। তো যেহেতু ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ দুইখানেই ৫ টা ইলেকট্রন রয়েছে, সো তাদের যে হচ্ছে প্রতিসম স্ট্রাকচার সেটার জন্য কি হবে? তাদের গলনাঙ্ক কিঞ্চিৎ কমে যাবে, রাইট? তো দেখো এখানে ভ্যানাডিয়াম যেটি রয়েছে তার থেকে ক্রোমিয়ামের কম এবং ক্রোমিয়াম থেকে ম্যাঙ্গানিজেরও কম। সো আশা করি এই জিনিসটাও বুঝতে পেরেছো। দেন যেটি একটু খেয়াল করো, এই যে আয়রন যেটা আছে আয়রনে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে ৪, কোবাল্টে ৩, নিকেলে ২, আর কপার এবং জিঙ্কে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই। তো যেহেতু এখানে আয়রনের ৪টা রয়েছে অযুগ্ম ইলেকট্রন, তার মানে তার যে মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক এটা সবচেয়ে বেশি হবে, দেন কোবাল্টের একটু কম হবে, দেন নিকেলের আরেকটু কম হবে, দেন কপারের, দেন ম্যাঙ্গানিজের, দুঃখিত, দেন কপারের, দেন জিঙ্কের, রাইট? অর্থাৎ এই ক্ষেত্রে আয়রনের সবচেয়ে বেশি গলনাঙ্ক, দেন কোবাল্ট, দেন নিকেল, দেন কপার, দেন জিঙ্ক। দেখো এখানে আয়রনের সবচেয়ে বেশি, দেন কোবাল্ট, দেন নিকেল, দেন কপার, দেন জিঙ্ক। আশা করি এই এক্সপ্লেনেশনটা তোমরা বুঝতে পেরেছ। সো যে কথাগুলো বললাম এগুলি আসলে খাতাতে লিখবে, তাহলেই হচ্ছে আসলে জিনিসটা হয়ে যাবে। তো সামারি যদি টানতে চাই এখানে কি দেখলাম? স্ক্যান্ডিয়ামে ১ টা, টাইটেনিয়ামে ২ টা, ভ্যানাডিয়ামে ৩ টা অযুগ্ম ইলেকট্রন থাকাতে যেহেতু ভ্যানাডিয়ামের সবচেয়ে বেশি তার গলনাঙ্কটা সবচেয়ে বেশি হবে, রাইট? তার গলনাঙ্ক সবচেয়ে বেশি, দেন টাইটেনিয়ামেরটা, দেন হচ্ছে স্ক্যান্ডিয়ামেরটা। অন্যদিকে এখানে দেখলাম ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ যেহেতু তাদের প্রতিসম স্ট্রাকচার অর্থাৎ ডিতে ৫ টা অযুগ্ম ইলেকট্রন রয়েছে, অর্থাৎ তাদের এখানে একটু গলনাঙ্ক কম হবে, রাইট? অন্যদিকে ফেরামের যেহেতু ৪ টা, দেন কোবাল্টের হচ্ছে ৩ টা, নিকেলের ২ টা,
কপার এবং জিঙ্কের যেহেতু হচ্ছে অযুগ্ম ইলেকট্রন নেই, অর্থাৎ সেখানে ক্রমান্বয়ে আয়রন থেকে জিঙ্ক অবধি ক্রমান্বয়ে হচ্ছে গলনাঙ্ক কমতে থাকবে, রাইট? তো এখানে দেখো ক্রমান্বয়ে গলনাঙ্ক কমছে। তো এরই সাথে হচ্ছে আমাদের যে উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট ধাতুর ব্যাপারটি ছিল সেটিও আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা বেসিক্যালি যেখানে মুভ করব সেটি হচ্ছে চৌম্বকীয় ধর্মতে। বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাবে পদার্থের আচরণ সাপেক্ষে পদার্থকে ৩ ভাগে ভাগ করা যায়। কিরকম দেখো, তুমি ধরো একটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রতে একটা পদার্থকে রেখে দিয়েছো, বা ধরো একটা ডি-ব্লক মৌলকে রেখে দিয়েছো। সে ৩ ধরনের আচরণ দেখায় নরমালি। এই ৩ ধরনের আচরণের উপর ভিত্তি করে পদার্থকে মূলত আসলে ৩টা ভাগে ভাগ করা হয়েছে। এগুলো কি, কি? এগুলো হচ্ছে প্যারাচৌম্বক পদার্থ বা প্যারাম্যাগনেটিক পদার্থ, ফেরোচৌম্বক পদার্থ বা ফেরোম্যাগনেটিক পদার্থ, ডায়াচৌম্বক পদার্থ বা ডায়াম্যাগনেটিক পদার্থ। প্যারাচৌম্বক পদার্থ হচ্ছে ওই সকল পদার্থ যারা হচ্ছে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়। তারা কেন বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়? কারণ তাদের মধ্যে অযুগ্ম ইলেকট্রন থাকে। যাদের মধ্যে অযুগ্ম ইলেকট্রন থাকে তারাই মূলত হচ্ছে প্যারাচৌম্বকত্ব ধর্ম প্রদর্শন করে থাকে। অন্যদিকে ফেরোচৌম্বক পদার্থ হচ্ছে ওই সকল পদার্থ যারা বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা অধিক আকর্ষিত হয়। অর্থাৎ ফেরোচৌম্বক পদার্থ, প্যারাচৌম্বক পদার্থ দুইজনেই হচ্ছে তারা বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়, বাট প্যারাচৌম্বক থেকে ফেরোচৌম্বক পদার্থ বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা অধিক আকর্ষিত হয়। কেন অধিক আকর্ষিত হয়? কারণ ফেরোচৌম্বক পদার্থতে যে অযুগ্ম ইলেকট্রন থাকে তা প্যারাচৌম্বক পদার্থ থেকে বেশি। অর্থাৎ প্যারাচৌম্বক পদার্থতে একটা অযুগ্ম ইলেকট্রন থাকলে ফেরোচৌম্বক পদার্থ থেকে ২ থেকে ৩টা অযুগ্ম ইলেকট্রন থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম। অন্যদিকে ডায়াচৌম্বক পদার্থ বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা তো আকর্ষিত হয়ই না, বরং সে মৃদু বা স্লাইটলি বিকর্ষিত হয়ে যায়। কেন? কারণ ডায়াচৌম্বক পদার্থতে অযুগ্ম ইলেকট্রন থাকে না। অর্থাৎ সামারি হিসেবে আমরা যেটা দেখলাম, কোনো একটা পদার্থতে অযুগ্ম ইলেকট্রন থাকলে সে চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হবে, না থাকলে বিকর্ষিত হবে। এবার চলো কয়েকটা এক্সাম্পল দেখি। দেখো এখানে পর্যায় ৪ এর যে মৌলসমূহ রয়েছে, অর্থাৎ ডি-ব্লক মৌলসমূহ, তাদের ইলেকট্রন বিন্যাস এখানে মোটামুটি আকারে দেখানো হয়েছে এই পিকচারটিতে। তো দেখো এখানে স্ক্যান্ডিয়ামের একটাও যুগ্ম ইলেকট্রন রয়েছে, টাইটেনিয়ামেরও রয়েছে, ভ্যানাডিয়ামের রয়েছে, ক্রোমিয়ামের রয়েছে, ম্যাঙ্গানিজের রয়েছে, আয়রনের রয়েছে, কোবাল্টের রয়েছে, নিকেলেরও আছে, কপারের নেই এবং জিঙ্কের নেই। তার মানে প্রথমেই আমরা বলতে পারছি এইখানে যে জিঙ্ক পদার্থটি রয়েছে তার যেহেতু হচ্ছে এখানে কি নেই, তার হচ্ছে অযুগ্ম ইলেকট্রন নেই, তাই আমরা তাকে বলবো ডায়াম্যাগনেটিক পদার্থ। বাট একটু যদি খেয়াল করে এখানে স্ক্যান্ডিয়াম যেটি আছে তার এখানে কি রয়েছে? তার একটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তাই তো? তো স্ক্যান্ডিয়াম এই অবস্থাতে আমরা বলতে পারি সে প্যারাম্যাগনেটিক, তাই তো? বা চৌম্বকীয় ধর্ম তার মধ্যে আছে। বাট তুমি যদি স্ক্যান্ডিয়াম 3+ লিখো, দেখো তো স্ক্যান্ডিয়াম 3+ কি প্যারাম্যাগনেটিক থাকে কিনা? স্ক্যান্ডিয়াম 3+ কিন্তু প্যারাম্যাগনেটিক থাকবে না। কারণ দেখো, তুমি স্ক্যান্ডিয়াম 3+ যখন লিখতে যাবে তখন তোমার 3টা ইলেকট্রন স্ক্যান্ডিয়াম থেকে বের করতে হবে। অর্থাৎ এখানে 3d1 এবং 4s2 যেটি রয়েছে, এই 3টা ইলেকট্রন এখান থেকে বের হয়ে যাবে। তখন কি আর এখানে এই যে ইলেকট্রনটা একটা ছিল সেটা কি আর থাকবে? অ্যান্সারটি হচ্ছে সে থাকবে না। তখন যেহেতু কোনো ধরনের অযুগ্ম ইলেকট্রন থাকবে না, তাই স্ক্যান্ডিয়াম 3+ কে কিন্তু আমরা বলতে হবে আমাদের ডায়াম্যাগনেটিক, তাই তো? স্ক্যান্ডিয়ামকে এখানে প্যারাম্যাগনেটিক বলা গেল, স্ক্যান্ডিয়াম 3+ কে আমাদের কি বলতে হবে? ডায়াম্যাগনেটিক। আর অন্যদিকে দেখো এখানে আয়রন যেটি রয়েছে তাতে এখানে কি? তাতে প্রচুর পরিমাণে অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তাই না? দেখো এখানে 1টা, 2টা, 3টা, 4টা। এখানে যেহেতু অনেকগুলো অযুগ্ম ইলেকট্রন রয়েছে, অর্থাৎ সে হচ্ছে চৌম্বক ক্ষেত্র দ্বারা খুব বেশি পরিমাণে আকর্ষিত হবে। অর্থাৎ আয়রনকে আমরা বলতে পারবো ফেরোচৌম্বক পদার্থ। সিমিলার হইতে কোবাল্টেও দেখো, কোবাল্টে কয়টা রয়েছে? 3টা অযুগ্ম ইলেকট্রন রয়েছে, অনেকগুলো রয়েছে। অর্থাৎ কোবাল্ট হচ্ছে চৌম্বক ক্ষেত্র দ্বারা খুব বেশি পরিমাণে আকর্ষিত হবে, তাই আয়রন এবং কোবাল্ট দুটাকেই বলা হয় ফেরোচৌম্বক পদার্থ। তো আমরা এতক্ষণ পর্যন্ত প্যারাচৌম্বকত্ব, ফেরোচৌম্বকত্ব এবং ডায়াচৌম্বকত্ব পড়েছি, রাইট? এখন আসলে একটু চলো দেখি যে একটা পদার্থ কতটুকু চৌম্বকত্ব রয়েছে তা মানের মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায়। এখন যদি কোনো একটা পদার্থের মধ্যে তার চৌম্বকত্ব কতটুকু রয়েছে সেটা মানের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট নামক একটা রাশি রয়েছে, সেটি প্রয়োজন। অর্থাৎ কোনো পদার্থের চৌম্বকীয় ধর্ম কতটুকু, অর্থাৎ সে কতটুকু শক্তিশালী চৌম্বক, তা বের করা হয় হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট দিয়ে। ম্যাগনেটিক মোমেন্টকে প্রকাশ করা হয় আসলে হচ্ছে মিউ দ্বারা, আর এটার যে সূত্রটা সেটা হচ্ছে √n ইনটু n+2। অর্থাৎ ম্যাগনেটিক মোমেন্টকে আমরা কি দিয়ে প্রকাশ করব? মিউ দ্বারা, বা যেখানে কোয়েশ্চেন হচ্ছে n আসলে কি? n হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড অফ ইলেকট্রন, বা n হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা।
তো এই যে এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা দেখতে পাচ্ছ, এগুলোই হচ্ছে আসলে N এর পরিচয়। সো চলো কিছু কোয়েশ্চেন এখানে সলভ করি। এখানে প্রশ্নে দেয়া আছে কপার 2+ এর ম্যাগনেটিক মোমেন্ট কত? সো এটা বের করার জন্য আমরা প্রথমে কি করব? কপারের ইলেকট্রন বিন্যাস করব, রাইট? কপারের ইলেকট্রন বিন্যাস করার পর কপার 2+ এর ইলেকট্রন বিন্যাস করব, কারণ ম্যাগনেটিক মোমেন্ট কপার 2+ এর জানতে চাওয়া হয়েছে, রাইট? আর আমরা এখানে ডি ব্লক মৌল পড়ছি, তাই না? তাই আমরা যেটা করব, এই যে 3d অরবিটাল যেটি রয়েছে, 3d অরবিটালের যে হচ্ছে ইলেকট্রনগুলো রয়েছে তাকে আমরা এভাবে নরমাল যে অরবিটালে আমরা দেখাতাম আগে পরের বর্জন নীতি ইউজ করে, সেগুলো আমরা এখানে করব। দেখো 3d9 কে আমরা এখানে 5টা অরবিটালের মাধ্যমে দেখাচ্ছি, কারণ আমরা জানি ডি উপশক্তি স্তরে 5টা অরবিটাল থাকে। আর এখানে কয়টা ইলেকট্রন রয়েছে? 9টা, অর্থাৎ এখানে আমাদের 9টা ইলেকট্রন ফিল করতে হবে, রাইট? কিভাবে যেন ফিল করব? যে প্রথমে সিঙ্গেল করে হচ্ছে আমাদের ইলেকট্রনগুলো ফিল করাইতে হয়। দেন হচ্ছে আমরা একটা করে অপোজিট স্পিন ইলেকট্রন প্রবেশ করাবো, রাইট? সো আমাদের এখানে 9টা ইলেকট্রন ফিল করা হয়ে গেছে। তো ফিল করার পর দেখো এখানে একটা কিন্তু এখানে কি রয়েছে? আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, বা বলতে পারি আ অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তাই তো? অর্থাৎ এখানে n এর মান কত? এখানে n এর মান হবে 1, কারণ এই যে কপার 2+ এ কয়টা অযুগ্ম ইলেকট্রন রয়েছে? একটা। সো আমাদের এই যে ম্যাগনেটিক মোমেন্টের সূত্র, অর্থাৎ এটি, এই ম্যাগনেটিক মোমেন্টের সূত্রতে আমরা n এর মান কত বসাবো? 1 বসাবো। সো 1 বসিয়ে যদি হিসাব নিকাশ করি, আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1.73 বোর ম্যাগনেটর। এখানে বিএম যে ইউনিটটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে চৌম্বকত্বের একক। তো এভাবে চাইলে খুব ইজিলি আমরা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট বের করে ফেলতে পারি। তো যেটি মনে রাখবে সেটি হচ্ছে এই যে ম্যাগনেটিক মোমেন্টের হিসাব নিকাশ, সেগুলো কিন্তু আমাদের পরবর্তী ক্লাস লেকচারেও লাগবে। সো একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে রাখো। দেন চলো আরেকটা প্রবলেম ফেস করি। এখানে লেখা আছে Fe3+, অর্থাৎ আয়রনের যে 3+ আয়ন রয়েছে তার ম্যাগনেটিক মোমেন্ট কত? তো সিমিলার ওয়েতে প্রথমে আয়রনের ইলেকট্রন বিন্যাস লিখে ফেলবো। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে Fe3+ এর হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস রয়েছে সেটিও করব, কারণ এখানে Fe3+ এরই জানতে চাওয়া হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। আর আমরা এই ধরনের ইলেকট্রন বিন্যাস তো আমরা আগেই শিখে এসেছি, রাইট? তো এখানে আমাদের কাজ যেন কি ছিল? আমাদের পরবর্তী কাজ ছিল 3d যেটি রয়েছে তাকে বের করে আনা, রাইট? তো এই যে 3d5 রয়েছে তার যে অরবিটালের মাধ্যমে যদি আমরা দেখাতে চাই, দেখো 5টা ইলেকট্রন রয়েছে না? সো একটা করে ফিল করাবো। সো ফিল করানোর পর দেখলাম আর ইলেকট্রন নেই, অর্থাৎ আমাদের আর ফিল করাতে হবে না। তো অর্থাৎ এখানে দেখো এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা রয়েছে? এখানে 5টাই কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ এখানে n এর মান কত? এখানে n এর মান হবে 5। সো সূত্রে বসিয়ে দিলে আমাদের যে অ্যান্সারটি আসবে সেটি হচ্ছে 5.91 বোর ম্যাগনেটর। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো লাস্ট আরেকটা প্রবলেম করি। এখানে বলা আছে জিঙ্ক 2+ এর ম্যাগনেটিক মোমেন্ট কত? সো প্রথমেই হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস লিখে ফেলবে, দেন জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস লিখে ফেলবে। দেন যেটি করবে, এই যে ডি অরবিটাল যেটি রয়েছে, 3d উপশক্তি স্তর যেটি রয়েছে, দুঃখিত আমি অরবিটাল বলছি, 3d উপশক্তি স্তর যেটি রয়েছে সেটিকে এভাবে দেখাবে। তো এখানে যেহেতু 10টা ইলেকট্রন রয়েছে, একটা করে প্রথমে প্রবেশ করালে একই স্পিনের, দেন হচ্ছে অপোজিট স্পিনের 5টা প্রবেশ করলে, অর্থাৎ এখানে 10টা হয়েছে। দেখো এখানে সবাই কিন্তু জোড়াই বা পেয়ার্ড অবস্থায় বা যুগ্ম অবস্থায় রয়েছে। তারা কেউ কিন্তু এখানে আনপেয়ার্ড নেই। তার মানে n এর মান কত? অযুগ্ম ইলেকট্রন সংখ্যা এখানে 0 হবে, তাই তো? সো আমরা যদি সূত্রের মান বসাই, n এর মান আমাদের যদি 0 হয় তাহলে আমাদের অ্যান্সার আসবে 0 pm। সো একটু খেয়াল করো, এখানে অযুগ্ম ইলেকট্রন না থাকলে আমরা যেন কি বলতাম? আমরা বলতাম হচ্ছে ডায়াম্যাগনেটিক পদার্থ, তাই তো? বা এখন আমরা একটু অন্যভাবে ঘুরিয়ে বলতে পারি, কোনো একটা আয়ন বা কোনো একটা পদার্থের যদি হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টের মান 0 আসে, তখন আমরা তাদেরকে বলতে পারি ডায়াম্যাগনেটিক পদার্থ। সো এটা একটু মনে রাখবে, ম্যাগনেটিক মোমেন্টের মান আসা মানে আইদার সে হচ্ছে প্যারাম্যাগনেটিক অর ফেরোম্যাগনেটিক। বাট ম্যাগনেটিক মোমেন্টের মান যদি 0 চলে আসে, এটা কনফার্ম যে সে হচ্ছে ডায়াম্যাগনেটিক পদার্থ। তো এর সাথেই হচ্ছে আমাদের যে হচ্ছে চুম্বকীয় ধর্ম রয়েছে সেগুলো হচ্ছে কাভার হয়ে গেছে। এখন আমরা মুভ করব যে ডি ব্লক মৌলগুলো রয়েছে তাদের পরিবর্তনশীল যে জারণ অবস্থা দেখায় সেটি নিয়ে। সো চলো শুরু করি। তো পরিবর্তনশীল জারণ অবস্থা বোঝার আগে একটা জিনিস একটু যেটি মনে রাখতে হবে সেটি একটু খেয়াল করো। ইলেকট্রন বিন্যাসের সময় 3d উপশক্তি স্তর এবং 4s যে উপশক্তি স্তর পাও, তাদের মধ্যবর্তী যে শক্তির তারতম্য বা শক্তির পার্থক্য সেটা কিন্তু খুবই অল্প হয়। এটা কিন্তু আমরা আউফবাউ নীতির সময় দেখে এসেছিলাম যে 4s এবং 3d যে উপশক্তি স্তর রয়েছে তাদের যে শক্তির পার্থক্য সেটা খুবই কম হয়। এই যে প্রপার্টিটি রয়েছে 3d এবং 4s উপশক্তি স্তরের মধ্যবর্তী শক্তির ব্যবধান খুবই কম, এটির জন্যই আসলে হচ্ছে মৌলসমূহ অর্থাৎ জি ব্লক মৌলসমূহ পরিবর্তনশীল জারণ অবস্থাটা দেখায়। কিরকম? চলো একটু ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখি। তো এখানে আমরা কি দেখেছি যে 3G এবং 4S যে উপশক্তি স্তর রয়েছে তাদের শক্তির পার্থক্যটা খুবই কম হয়। খুবই কম হওয়ার কারণে যেটা হয় দেখো, ধরো তুমি এইখান থেকে এই যে 4S থেকে 2টি ইলেকট্রন সরিয়ে ফেলবে। যদি সরিয়ে ফেলতে চাও তাহলে কি হবে? 4S 0 হয়ে যাবে এবং 3D 5e থেকে যাবে। তখন যেন কি হয়ে যাবে? তখন কিন্তু ম্যাঙ্গানিজ 2+ হয়ে যাবে। আর আগে ম্যাঙ্গানিজে 25 ইলেকট্রন থাকলে তখন ম্যাঙ্গানিজ ইলেকট্রন থাকবে 23টি।
অন্যদিকে তারপর যদি চাও, দেখো এখানে 4s এ তো এখন তুমি 0 ইলেকট্রন করে ফেলেছ। বাট 3d থেকেও কিন্তু তুমি ইলেকট্রন সরাতে পারবে। কেন পারবে? কারণ দেখো 4s থেকে যদি তুমি একটা ইলেকট্রন সরাতে চাও, যতটুকু শক্তির প্রয়োজন হবে 3d থেকে সরাতে তার থেকে একটু বেশি শক্তির প্রয়োজন হবে। কেন হবে? কারণ খেয়াল করো 4s এবং 3d এর শক্তির ব্যবধানটা খুবই কম। তাই তো? এই কমের জন্য হচ্ছে অল্প পরিমাণ শক্তি দিলেই 3d থেকে ইলেকট্রনটা সরানো যায়। সো 3d থেকে একটা ইলেকট্রন সরিয়ে ফেলতে বেশি একটা শক্তির প্রয়োজন হয় না। এবং একটা ইলেকট্রন যখন তুমি সরিয়ে ফেলবে, আগে ছিল ম্যাঙ্গানিজ 2+ এখন হয়ে যাবে ম্যাঙ্গানিজ 3+। সিমিলার ওয়েতে তুমি যদি চাও এই 3d থেকে আরেকটা ইলেকট্রন সরাতে পারবে। সরালে এখানে হয়ে যাবে 3d 3 আর তখন হয়ে যাবে ম্যাঙ্গানিজ 4+। অন্যদিকে 3d থেকে 2 টা ইলেকট্রন তুমি সরাতে পারবে। সরালে তখন কি হয়ে যাবে 3d 1 তখন বলতে পারবে ম্যাঙ্গানিজ 6 হয়ে গেছে। এখন এই যে ইলেকট্রনটি রয়েছে এটাও কিন্তু চাইলে সরিয়ে ফেলা যায় কারণ শক্তির বেশি একটা আমাদের দিতে হচ্ছে না। তখন 0 হয়ে যাবে। আর যেহেতু আগে ছিল ম্যাঙ্গানিজ 6 তার থেকে তুমি একটা ইলেকট্রন সরিয়ে ফেলেছো এখন হয়ে যাবে ম্যাঙ্গানিজ 7। বাট তারপর যদি তুমি চাও 3p থেকে ইলেকট্রন সরাবে, এটা অনেক বেশি ডিফিকাল্ট হবে। কেন বেশি ডিফিকাল্ট হবে? দেখো 4s এবং 3d এর শক্তির তারতম্য অনেক কম ছিল। সো 4s থেকে ইলেকট্রন বের করে হালকা পরিমাণ শক্তি দিলেই 3d থেকে ইলেকট্রন বের হয়ে গেছে। বাট 3p থেকে এখন কিন্তু আর ইলেকট্রন বের করা যাবে না। কারণ 4s এবং 3p এর যে শক্তির পার্থক্য সেটা অনেক বেশি হয়। অর্থাৎ 3p থেকে এখানে ইলেকট্রন বের করাটা এত ইজি না। কেন? এখানে শক্তির ব্যবধানটা অনেক বেশি। সো আশা করি 3p থেকে কেন ইলেকট্রন বের হবে না সেটা বুঝতে পেরেছ। এখন দেখো 3d এবং 4s যে উপশক্তি স্তর ছিল তাদের শক্তির ব্যবধান কম হওয়াতে এখানে আমার ম্যাঙ্গানিজ যেটা ছিল তার জারণ মানের অবস্থা দেখো। এখানে ম্যাঙ্গানিজ প্রথমে নিউট্রাল অবস্থায় ছিল, দেন 2+ হলো, দেন 3+ হলো, দেন 4+ হলো, দেন 6+ হলো, দেন 7+ হলো, রাইট? তো এটি হচ্ছে আসলে পরিবর্তনশীল জারণ অবস্থা। অর্থাৎ সে কোনো একটা ফিক্সড জারণ অবস্থা বা ফিক্সড চার্জে সে এখানে আবদ্ধ হয়ে যায়নি বা রেস্ট্রিক্টেড হয়ে যায়নি। কেন? কারণ 3d এবং 4s যে উপশক্তি স্তর ছিল সেখানে হচ্ছে শক্তির তারতম্যটা খুবই কম ছিল। তো এজন্যই হচ্ছে প্রত্যেকটা অবস্থান্তর মৌলই হচ্ছে এই ঘটনাগুলো দেখায়। অর্থাৎ তার পরিবর্তনশীল জারণ অবস্থাটা সে প্রদর্শন করে। বাট এখন তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যেটা হচ্ছে একটা বেসিক কোয়েশ্চেন। তো তোমরা বলতে পারো এখানে তো আমি হচ্ছে ম্যাঙ্গানিজ যেটি রয়েছে তার চার্জ লিখেছি, আমি চার্জকে কেন জারণমান বলছি? বাট এটা হয়তো তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছো, চার্জ আর জারণমান সেম না। বাট আমরা যখন ক্যাটায়ন লিখি সেই ক্ষেত্রে আমাদের চার্জ আর জারণমানটা একই থাকে। তাই হচ্ছে এখানে আমি ক্যাটায়নের চার্জকেই জারণমান বলছি। আশা করি এই কনসেপ্টটি টোটালি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সো আমরা বেসিকলি এখন যেটি পড়ে ফেললাম সেটি হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা যেটি ছিল ডি ব্লক মোডে সেটিও আমাদের এখন কাভার হয়ে গেছে। এখন আমাদের আজকের যে ভিডিও লেকচার তার যে লাস্ট টপিক সেটি হচ্ছে অবস্থান্তর মৌলগুলো কিভাবে প্রভাবক হিসেবে কাজ করে সেটি দেখব। চলো শুরু করি। তো অবস্থান্তর মৌলগুলো কেন ভালো প্রভাবক রূপে কাজ করে সেটা জানার আগে আমরা একটু জেনে নেই যে প্রভাবক আসলে কি। দেখো নবম দশম শ্রেণীতে কিন্তু আমরা হ্যাবারবোস প্রণালীতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন পড়েছি, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে নাইট্রোজেনের সাথে অর্থাৎ 1 মোল নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন আমরা যখন বিক্রিয়া করাবো, বিক্রিয়া করলে সেখান থেকে 2 মোল অ্যামোনিয়া উৎপাদন হয় এবং সেখানে 400 থেকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 200 atm চাপ প্রয়োজন ছিল, রাইট? সো এটাই ছিল হ্যাবারবোস প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়া। তো এখানে যদি একটু খেয়াল করো, এখানে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন যারা আছে তারা যখন বিক্রিয়া করে তাদের বিক্রিয়া এত ফাস্ট হয় না। তো তাদের এই বিক্রিয়াটাকে ফাস্ট করার জন্য দেখা যায় নতুন একটা মাধ্যম আয়রনকে যুক্ত করা হয়। এখানে আয়রনের কাজ কি? আয়রনের কাজ হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন অর্থাৎ বিক্রিয়ক সমূহ যাতে ভালো করে বিক্রিয়া করে তাড়াতাড়ি উৎপাদ তৈরি করতে পারে সেটির জন্য হচ্ছে এখানে আয়রন যোগ করা হয়ে থাকে। আর এই ক্ষেত্রে এই আয়রনটাকে বলা হয় প্রভাবক। কেন প্রভাবক? কারণ এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন অর্থাৎ বিক্রিয়ক সমূহ বিক্রিয়া যদি স্লো করে তাদেরকে হচ্ছে সে তাড়াতাড়ি বিক্রিয়া করিয়ে উৎপাদে পরিণত করে ফেলতে পারে। তো সেজন্যই হচ্ছে আয়রনকে বলা হতো প্রভাবক। তো সিম্পলি প্রভাবকের কাজ কি ছিল? প্রভাবকের কাজ ছিল বিক্রিয়কগুলো যাতে তাড়াতাড়ি বিক্রিয়া করে উৎপাদে পরিণত হতে পারে সেটাই ছিল প্রভাবকের কাজ। আশা করি নবম দশম শ্রেণীর এই আইডিয়াটি তোমাদের রিকল হয়ে গেছে। এখন অবস্থান্তর মৌলগুলো ভালো প্রভাবক কেন সেটা বোঝার আগে আমাদের দেখতে হবে বা বুঝতে হবে আসলে প্রভাবক কাজ কিভাবে করে। তো চলো সেটা আগে বুঝে আসা যাক। ধরো এখানে আমরা কি করেছি? এখানে R1 দিয়ে আমরা নাইট্রোজেন যে বিক্রিয়কটি আছে সেটিকে বোঝাচ্ছি এবং হাইড্রোজেন যে বিক্রিয়কটি আছে তাকে আমরা R2 দিয়ে বোঝাচ্ছি এবং উৎপাদ যেটা আছে তাকে আমরা C দিয়ে বোঝাচ্ছি। কেমন? এখানে R1 এবং R2 হচ্ছে বিক্রিয়ক ২ টি এবং C হচ্ছে উৎপাদ। তো ধরো এখানে R1 বিক্রিয়ক এবং R2 বিক্রিয়ক তারা পরস্পরের সাথে এত দ্রুত বিক্রিয়া করে না বা বলতে পারো বিক্রিয়াই ধরো করছে না। তো তারা যদি পরস্পর বিক্রিয়া না করে তারা কিন্তু উৎপাদে উৎপন্ন হতে পারবে না, অর্থাৎ উৎপাদে পরিণত হতে পারবে না, রাইট?
উৎপাদে পরিণত হতে গেলে অবশ্যই বিক্রিয়া করতে হবে, তাই তো? এখন তারা যেহেতু বিক্রিয়াই করছে না, সো আমরা উৎপাদ পাবো না। তো এই সকল ক্ষেত্রে উৎপাদ যাতে উৎপন্ন হতে পারে সেজন্য নতুন একটা মাধ্যম ক্যাটালিস্ট বা প্রভাবক যোগ করা হয়ে থাকে। তো দেখা যায় R1 এবং R2 বিক্রিয়ক তারা পরস্পর বিক্রিয়া করে উৎপাদ C উৎপন্ন করতে পারছে না তখন প্রভাবক যদি যোগ করা হয় তখন দেখা যায় R1 এবং R2 বিক্রিয়া করে C উৎপাদ তৈরি করে ফেলতে পারে। সো সেটি আসলে কিভাবে হয় সেটা একটু বুঝে আসা যাক। এখানে ১ম এই প্রভাবক যেটা করে সেটা হচ্ছে সে ১ম এ আইসোলেটেড অবস্থায় থাকে এবং সেখানে দেখা যায় যেকোনো একটা বিক্রিয়ক হোক সেটা R1 বা R2 যেকোনো একটা বিক্রিয়ক প্রভাবকের যে পৃষ্ঠ আছে সেই পৃষ্ঠতে হচ্ছে লেগে যায় বা বলতে পারি শোষিত হয়ে যায়। তো দেখো এখানে কি হয়েছে? একটা প্রভাবকের গায়ে এসে একটা বিক্রিয়ক এসে লেগে গেছে বা শোষিত হয়ে গেছে। দেন যে কাজটি হয় অপর যে বিক্রিয়ক আছে অর্থাৎ R2 আছে তার ঘাড়ে হচ্ছে ক্যাটালিস্ট বা প্রভাবক ১ম বিক্রিয়কটাকে ট্রান্সফার করে দেয়। সো ট্রান্সফার যদি করে যায়, এখন দেখো তারা পরস্পর কাছাকাছি চলে এসেছে। কাছাকাছি চলে আসলে তাদের মাঝখানে সংঘর্ষ হবে। আর সংঘর্ষ যখন হয় তখন দেখা যায় বিক্রিয়া করে তারা পরস্পর উৎপাদ তৈরি করে ফেলতে পারে। তো এতে করে দেখা যায় কাঙ্ক্ষিত যে উৎপাদ C যেটি সেটি উৎপন্ন হয়ে যায় এবং প্রভাবক যেটা ছিল সে হচ্ছে অপরিবর্তিত অবস্থায় আবার তার আগের অবস্থানে ব্যাক করে যায়। এতে করে এই যে প্রভাবক আছে সে এই যে পুরো প্রভাবন প্রসেসটি তাকে আবার রিপিট করতে পারে। এভাবে প্রসেসটি চলতেই থাকে এবং বিক্রিয়া হতেই থাকে। তো এভাবেই আসলে প্রভাবক কাজ করে থাকে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে প্রভাবক আছে সে প্রভাবক কখন ভালো কাজ করবে বা বলতে পারি প্রভাবকের ভালো কাজ করার জন্য তার কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেটা একটু আমরা দেখব। প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে অধিক ক্ষেত্রফল বিশিষ্ট পৃষ্ঠতল থাকতে হবে। কার পৃষ্ঠতল থাকতে হবে? প্রভাবকের। প্রভাবকের কি থাকতে হবে? অধিক ক্ষেত্রফল বিশিষ্ট পৃষ্ঠতল থাকতে হবে। তাহলেই হচ্ছে সে ভালো প্রভাবক হিসেবে কাজ করবে। সেকেন্ড যে বৈশিষ্ট্যটি প্রভাবকের থাকতে হবে সেটা হচ্ছে বিক্রিয়ক অণুর সাথে প্রভাবকের বন্ধন হতে হবে। সো এই ব্যাপারগুলো একটু বুঝে আসা যাক। প্রথম ব্যাপারটাকে দেখি যে অধিক ক্ষেত্রফল বিশিষ্ট পৃষ্ঠতল থাকলে কেন ভালো প্রভাবক হিসেবে কাজ করতে পারে? একটু খেয়াল করো এই প্রভাবকটা যখন কাজ করেছিল তখন সে ১ম এ কি করেছিল? R1 যে বিক্রিয়ক আছে সে বিক্রিয়কটাকে সে তার গায়ে বা পৃষ্ঠে শোষিত করেছিল। তাই তো? তো একটু খেয়াল করো এই প্রভাবকের যদি পৃষ্ঠটা বড় হয় বা তার যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয় তাহলে সে বেশি সংখ্যক বিক্রিয়ক সে হচ্ছে শোষিত করতে পারবে। আর বেশি সংখ্যক বিক্রিয়ক যদি শোষিত করতে পারে তাহলে সে প্রভাবনও হচ্ছে ভালো মতন করতে পারবে। রাইট? তো এইজন্যই বলা হয় প্রভাবকের যদি অধিক ক্ষেত্রফল বিশিষ্ট পৃষ্ঠতল থাকে তাহলে সে ভালো প্রভাবক হিসেবে কাজ করতে পারে। সেকেন্ড যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে বিক্রিয়ক অণুর সাথে প্রভাবকের কি করতে হবে? বন্ধন হলে ভালো হবে। তো একটু খেয়াল করো প্রভাবক যেটা আছে প্রভাবকের সাথে এই বিক্রিয়ক R1 এর যদি বন্ধন ভালো হয়, বন্ধন ভালো হলে তারা আটকে যাচ্ছে ভালো মতন। আটকে গেলে দেখা যাবে সেখান থেকে তারা বেশি সংখ্যক বিক্রিয়ককে প্রভাবক ধরে রাখতে পারবে। ধরে দেন সে হচ্ছে আবার R2 বিক্রিয়কের কাছে ট্রান্সফার করে দিতে পারবে। এতে করে দেখা যাবে প্রভাবকটা ভালোভাবে কাজ করছে বা প্রভাবনটা ভালো হচ্ছে। রাইট? তো এইজন্যই বলা হয় বিক্রিয়ক অণুর সাথে প্রভাবকের বন্ধন যদি হয় বা দুর্বল প্রকৃতির বন্ধন হয় তখন সেখানে প্রভাবক যেটা আছে সে ভালো কাজ করতে পারে। তো এই তো গেল একটা প্রভাবকের কি বৈশিষ্ট্য থাকলে সে ভালো প্রভাবক হিসেবে কাজ করতে পারে। এখন আমরা দেখব অবস্থান্তর মৌলগুলো আসলে কেন ভালো প্রভাবক? দেখো অবস্থান্তর মৌলের আসলে এই ২ টা বৈশিষ্ট্যই তাদের মাঝখানে বিদ্যমান থাকে। তাই তারা ভালো প্রভাবক। একটু খেয়াল করো অবস্থান্তর মৌলগুলোর অধিক ক্ষেত্রফল বিশিষ্ট পৃষ্ঠতল থাকে। তাই তারা ভালো প্রভাবক। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি হচ্ছে সেটি হচ্ছে অবস্থান্তর মৌলগুলো বিক্রিয়ক অণুর সাথে ভালোভাবে বন্ধন তৈরি করতে পারে যাতে করে সে ভালো প্রভাবক হিসেবে কাজ করতে পারে। এই দ্বিতীয় লাইনটি একটু ভালোভাবে বুঝে নেই যে কেন হচ্ছে অবস্থান্তর মৌল বিক্রিয়কগুলোর সাথে ভালোভাবে বন্ধন তৈরি করতে পারে এবং ভালো প্রভাবক রূপে কাজ করতে পারে। ব্যাপারটা খুবই সিম্পল একটু খেয়াল করো যারা অবস্থান্তর মৌল না তাদের সুস্থিত ডি অরবিটালে D0 থেকে D10 কাঠামো থাকে। তাই তো? আমরা কিন্তু অবস্থান্তর মৌল পড়ার সময় দেখে এসেছি যারা অবস্থান্তর মৌল না তাদের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে D0 বা D10 কাঠামো থাকে এবং তাদেরকে বলা হয় শুধু ডি ব্লক মৌল। তো একটু খেয়াল করো অবস্থান্তর মৌল যদি না হয় তাদের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে D0 বা D10 ইলেকট্রন বিন্যাস থাকছে, রাইট? তো দেখো যখন D0 হবে, D যদি 0 থাকে তার মানে D অরবিটালে কোনো ইলেকট্রন নেই। আর কোনো যদি ইলেকট্রন না থাকে তাহলে তারা তো বন্ধনে আবদ্ধ হতে পারবে না। কারণ বন্ধনে আবদ্ধ হতে গেলে একটা অযুগ্ম ইলেকট্রন লাগে। একটা কি লাগে? অযুগ্ম ইলেকট্রন লাগে। এখন দেখা যাচ্ছে তাদের এখানে কোনো ইলেকট্রনই নেই। ইলেকট্রন যদি না থাকে তারা কিন্তু বন্ধনে আবদ্ধ হবে না এবং প্রভাবক হিসেবে কাজ করতে পারবে না। অন্যদিকে D10 যদি থাকে, D10 থাকা মানে কি? D অরবিটাল সম্পূর্ণ বা পরিপূর্ণ। পরিপূর্ণ যদি থাকে তাদের তো আর ইলেকট্রনের প্রতি চাহিদা থাকবে না। চাহিদা না থাকলে তারা কি করতে পারবে না? বন্ধনও গঠন করতে পারবে না এবং প্রভাবক হিসেবে কাজ করতে পারবে না। সো এইজন্যই ডি ব্লক মৌলসমূহ যারা হচ্ছে অবস্থান্তর মৌল না, তারা হচ্ছে ভালো প্রভাবক হিসেবে কাজ করতে পারে না।
তো এখন দেখি অবস্থান্তর মৌলগুলো কেন ভালো প্রভাবক হিসেবে কাজ করতে পারে। কারণ দেখো অবস্থান্তর মৌলের অসম্পূর্ণ ডি অরবিটাল থাকে। অসম্পূর্ণ ডি অরবিটাল বলতে কি বোঝাচ্ছি? দেখো আমরা কিন্তু অবস্থান্তর মৌল পড়ার সময় দেখে এসেছিলাম যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে D1 থেকে D9 ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল, রাইট? তো একটু খেয়াল করে এখানে ডিতে কয়টা ইলেকট্রন থাকে? ১ টা থেকে ৯ টা পর্যন্ত অর্থাৎ ১ থেকে ৯ পর্যন্ত যেকোনো সংখ্যক ইলেকট্রন থাকতে পারে অবস্থান্তর মৌলতে। তো একটু খেয়াল করি এখানে ১ টা থেকে ৯ টার মধ্যে ইলেকট্রন থাকলে অর্থাৎ ডি অরবিটালে যদি ০ বা ১০ টা ইলেকট্রন না থাকে তখন তারা ১ টা বা ৯ টা ইলেকট্রন ইউজ করে তারা কি করতে পারবে? বিক্রিয়কের সাথে হচ্ছে তারা বন্ধন গঠন করতে পারবে। আর বন্ধন যদি গঠন করতে পারে তখন কি করতে পারবে? তারা ভালো প্রভাবক হিসেবে কাজ করতে পারবে। তাই আসলে দেখা যায় অবস্থান্তর মৌলের যে অসম্পূর্ণ ডি অরবিটাল থাকে অর্থাৎ ১ থেকে ৯ এর মধ্যে ইলেকট্রন থাকে সেটার জন্য হচ্ছে তারা ভালো প্রভাবক রূপে কাজ করতে পারে। আশা করি বুঝতে পেরেছ। তো এখন অবস্থান্তর মৌলগুলো প্রভাবক হিসেবে ভালো কাজ করে। এটার সামারি কি? সামারি হচ্ছে এরকম যে অধিক ক্ষেত্রফল বিশিষ্ট পৃষ্ঠতল থাকে অবস্থান্তর মৌলের, তাই তারা হচ্ছে ভালো প্রভাবক এবং বিক্রিয়ক অণুর সাথে প্রভাবকের বন্ধন পসিবল হয়। কেন পসিবল হয়? কারণ অবস্থান্তর মৌলের অসম্পূর্ণ ডি অরবিটাল থাকে। সো এরই সাথে হচ্ছে আমাদের যে হচ্ছে আরেকটা টপিক ছিল সেটি হচ্ছে অবস্থান্তর মৌলগুলো কিভাবে প্রভাবক হিসেবে ভালো কাজ করে সেটিও শেষ হয়ে গেল। সো এখন আমাদের যে জিনিসটি বাকি আছে সেটি হচ্ছে অবস্থান্তর মৌলগুলো কেন বর্ণযুক্ত জটিল যৌগ তৈরি করে বা জটিল যৌগই আসলে কি? এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের লাস্ট যে ডি ব্লক মৌলের রাসায়নিক ধর্মাবলী রয়েছে সেই ভিডিও লেকচারটিতে আমরা এড করব। ধন্যবাদ সবাইকে।